অর্থনীতি বা ইকোনমিক্স শব্দটা শুনলেই মাথায় আসে এটা কেবল একঘেয়ে অঙ্ক আর খটমটে সব পরিসংখ্যানের ব্যাপার। কিন্তু মার্কস আর এঙ্গেলস যখন অর্থনীতি নিয়ে আলোচনা করছেন, তখন তাঁরা কেবল বস্তু বা সংখ্যা নিয়ে পড়ে থাকেননি। তাঁরা দেখিয়েছেন যে অর্থনীতি আসলে শুধু বস্তু বা পণ্যের মধ্যেকার সম্পর্ক নয়, বরং এটা হলো মানুষে মানুষে, বিশেষ করে শ্রেণীর সাথে শ্রেণীর মধ্যেকার সম্পর্কের বিচার। কিন্তু কিভাবে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছালেন, জেনে নিন আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, মার্ক্সবাদের সহজপাঠ সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছি মার্ক্সবাদের দার্শনিক ভিত্তি, অর্থাৎ দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে। আজকের পর্বে আমরা ঢুকব মার্ক্সবাদের সবথেকে চর্চিত এবং গুরুত্বপূর্ণ একটি এলাকায়, মার্ক্সীয় রাজনৈতিক অর্থনীতি বা মার্কসিস্ট পলিটিক্যাল ইকোনমি। আমাদের বেঁচে থাকার জন্য শ্রম বা লেবার হলো সবথেকে বড় শর্ত, এবং পৃথিবীর সমস্ত সম্পদের আসল উৎস হলো এই শ্রম। অ্যাডাম স্মিথ 1776 সালে প্রকাশিত নিজের বিখ্যাত বই দ্য ওয়েলথ অফ নেশনসে এই তত্ত্বই দিয়েছিলেন। ডেভিড রিকার্ডো এই ধারণাটাকেই আরও এগিয়ে নিয়ে গিয়ে শ্রম মূল্যতত্ত্ব বা লেবার থিওরি অফ ভ্যালুর কথা বলেন। এই তত্ত্বের মূল বক্তব্য ছিল, কোনো পণ্যের বিনিময় মূল্য নির্ধারিত হয় সেটা তৈরি করতে খরচ হওয়া শ্রমের পরিমাণের উপর। এটাই ছিল ইংলিশ রাজনৈতিক অর্থনীতির মূল কথা। মার্কস ও এঙ্গেলস তাঁদের তাত্ত্বিক পূর্বসূরিদের এই ধারণাকেই আরও বিচার বিশ্লেষণ করে তার খামতিগুলোকে দূর করে একটা নতুন বৈপ্লবিক রূপ দিয়েছিলেন। তবে এই অর্থনীতির গোলকধাঁধায় ঢোকার আগে চলুন একটা খুব সাধারণ বিষয় দিয়ে আলোচনাটা শুরু করি, যেটা দিয়ে মার্কস নিজের বিখ্যাত বই ক্যাপিটাল বা পুঁজি শুরু করেছিলেন। বিষয়টা হলো পণ্য বা কমোডিটি। আমাদের চারপাশে আমরা যা কিছু কেনাবেচা করি সবই পণ্য, কিন্তু কোনো জিনিস কেবল নিজের ব্যবহারের জন্য তৈরি করলে সেটা পণ্য হয় না। পণ্য হতে গেলে তাকে বিনিময়ের জন্য বা বাজারে বিক্রির জন্য তৈরি হতে হয়। পুঁজিবাদী সমাজে সব কিছুই পণ্য হয়ে দাঁড়ায়, এমনকি মানুষের কাজ করার ক্ষমতাটাও হয়ে যায় পণ্য। আর এইখানেই লুকিয়ে আছে পুঁজিবাদের আসল রহস্য। পুঁজিপতি যখন কারখানার জন্য যন্ত্রপাতি বা কাঁচামাল কেনে, তখন সে সেগুলোর প্রকৃত দামই দেয়, কিন্তু উৎপাদন শেষে সে যখন মাল বিক্রি করে, তখন দেখে তার পকেটে আগের চেয়ে অনেক বেশি টাকা এসেছে, যেটাকে আমরা বলি মুনাফা বা প্রফিট। এখন প্রশ্ন হলো, এই বাড়তি টাকাটা এলো কোত্থেকে? বাজার থেকে তো কেউ কাউকে এমনি এমনি বাড়তি টাকা দেবে না। আর এখানেই লুকিয়ে আছে পুঁজিপতি কর্তৃক শ্রমিক শোষণের মূল স্বরূপটি, যা স্মিথ বা রিকার্ডো কেউই ব্যাখ্যা করতে পারেননি। মার্কস এই রহস্যটা সমাধান করেছেন তার উদ্বৃত্ত মূল্য বা সারপ্লাস ভ্যালু তত্ত্বের মাধ্যমে। মার্কস দেখালেন যে পুঁজিপতি বাজার থেকে যন্ত্রপাতি বা কাঁচামাল ছাড়া অন্য যে পণ্যটি কেনে, সেটা হলো শ্রমিকের শ্রমশক্তি বা লেবার পাওয়ার। একটু খেয়াল করবেন, মার্কস বলছেন পুঁজিপতি কিন্তু শ্রমিকদের শ্রম কেনে না, সে কেনে শ্রমিকের কাজ করার ক্ষমতা বা শ্রমশক্তি। আপনি হয়তো ভাবছেন, ধুর মশাই, ব্যাপারটা তো একই। আজ্ঞে না। আর এখানেই লুকিয়ে আছে পুঁজিবাদী শোষণের চালাকি, যেটা মার্কসের চিন্তাভাবনার তীক্ষ্ণতার কাছে ধরা পড়ে গিয়েছিল। শ্রমশক্তি আসলে কি? সহজ করে বললে, শ্রমশক্তি হলো আপনার কাজ করার ক্ষমতা। আপনার শরীরের ভেতরে যে শক্তি আছে, আপনার যে বুদ্ধি আছে, যে কারিগরি জ্ঞান আপনি সারা জীবন ধরে অর্জন করেছেন, এই সব কিছুর যোগফলই হলো শ্রমশক্তি। মার্কস বলছেন, পুঁজিবাদী সমাজে শ্রমিক হলো এক মুক্ত মানুষ, অর্থাৎ সে কোনো দাসের মতো কারোর সম্পত্তি নয়। কিন্তু তার পেটে খিদে আছে আর পকেটে পয়সা নেই। তার কাছে বিক্রয় করার মতো একটাই জিনিস আছে, আর সেটা হলো তার এই কাজ করার ক্ষমতা বা শ্রমশক্তি। সেই শ্রমিক যখন কারখানায় কাজে যোগ দেয়, তখন আসলে সে 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করার শক্তিকে তার মালিকের হাতে সঁপে দেয়। এটাই হলো শ্রমশক্তি বিক্রয় করা। তাহলে শ্রম জিনিসটা কি? শ্রম হলো এই শক্তির বাস্তব প্রয়োগ। অর্থাৎ মালিক যখন আপনার শ্রমশক্তি কিনে নিল, তখন সে আপনাকে কারখানার যন্ত্রের সামনে দাঁড় করিয়ে দিল। আপনি যখন হাতুড়ি পিটছেন, সেলাই করছেন বা আজকের দিনে কম্পিউটারে কোডিং করছেন, সেই কাজটাই হলো শ্রম। মার্কস একটা মজার উদাহরণ দিয়েছেন। ইঞ্জিন হলো শ্রমশক্তি, আর ইঞ্জিনের চাকা ঘোরাটা হলো শ্রম।
তাহলে এই দুইয়ের পার্থক্যটা ঠিক কোথায়? প্রথম হলো সময়কাল। শ্রমশক্তি থাকে উৎপাদনের আগে। আপনি কারখানায় ঢোকার আগেই আপনার মধ্যে কাজ করার ক্ষমতা আছে, কিন্তু শ্রম শুরু হয় উৎপাদনের সময়ে। দ্বিতীয় পার্থক্যটা হলো মালিকানা। আপনি যখন শ্রমশক্তি পুঁজিপতির কাছে বেচে দিলেন, তখন সেই নির্দিষ্ট সময়ের জন্য আপনার শক্তির মালিক আপনি নন, বরং ওই পুঁজিপতি। সে তখন ওই শক্তিকে ইচ্ছে মতো ব্যবহার করে তার পকেটে মুনাফা ভরবে। তৃতীয় পার্থক্য হল মূল্য বনাম মূল্য সৃষ্টি। এখানেই আসল মোচড়। শ্রমশক্তির একটা নির্দিষ্ট দাম আছে, যাকে আমরা বলি মজুরি। এই দাম কত? আপনাকে আর আপনার পরিবারকে কোনো ক্রমে খেয়ে পড়ে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু দরকার সেটুকুই। কিন্তু শ্রম যখন কাজ শুরু করে, তখন সে বাস্তবে তার শ্রমশক্তির বিক্রয় মূল্যের থেকে অনেক বেশি মূল্যের জিনিস তৈরি করতে পারে। ধরুন, একজন শ্রমিকের দৈনিক মজুরি উসুল করতে তার মাত্র 4 ঘন্টা কাজ করাই যথেষ্ট। কিন্তু পুঁজিপতি কি তাকে 4 ঘন্টা কাজ করিয়ে ছেড়ে দেয়? না, সে তাকে দিয়ে 8 ঘন্টা বা 10 ঘন্টা খাটিয়ে নেয়। এই যে প্রথম 4 ঘন্টা, যাকে মার্কস বলছেন আবশ্যিক শ্রম সময় বা নেসেসারি লেবার টাইম, এখানে শ্রমিক নিজের মজুরিটা তৈরি করে। আর বাকি যে বাড়তি সময়টুকু সে কাজ করে, যার নাম উদ্বৃত্ত শ্রম সময় বা সারপ্লাস লেবার টাইম, এখানে সে যে মূল্যটা তৈরি করে, তার জন্য পুঁজিপতি তাকে কোনো টাকা দেয় না। এই বিনা পয়সার খাটুনি থেকেই জন্ম নেয় উদ্বৃত্ত মূল্য। আর এই উদ্বৃত্ত মূল্যই হলো পুঁজিপতিদের ফুলে ফেঁপে ওঠার গোপন রহস্য আর শোষণের মূল উৎস। কেন পুঁজিপতিরা শ্রম কেনে না? ভেবে দেখুন, পুঁজিপতি যদি আপনার শ্রম কিনত, তবে তাকে আপনার করা প্রতিটি কাজের পূর্ণ মূল্য দিতে হতো। ধরা যাক, আপনি 8 ঘন্টায় 100 টাকার জিনিস তৈরি করলেন। সে যদি আপনার থেকে সরাসরি ওই 8 ঘন্টার শ্রম কিনত, তবে তাকে 100 টাকাই দিতে হতো। তাহলে কারো লাভ থাকতো কি? অতএব এই শ্রম আর শ্রমশক্তির ফারাকটাই হলো পুঁজিবাদের শোষণের মূল চাবিকাঠি। মজুরি আসলে আপনার শ্রমের ফল নয়, এটা হলো আপনার শরীর নামক যন্ত্রটাকে চালু রাখার জন্য প্রয়োজনীয় তেলের দাম মাত্র। আপনারা হয়তো ভাবছেন, তবে কি পুঁজি মানেই শুধু একরাশ টাকা আর বড় বড় মেশিন? মার্ক্সবাদ বলে না, পুঁজি হলো আসলে একটা বিশেষ সামাজিক সম্পর্ক। এমন একটা সম্পর্ক যেখানে একদল মানুষের হাতে উৎপাদনের সমস্ত উপায়, যেমন জমি, কারখানা, যন্ত্রপাতি, এই সমস্ত কিছু কুক্ষিগত থাকে। আর অন্য একদল মানুষের, সর্বহারা বা প্রলেতারিয়াত, যাদের হাতে নিজের হাড়ভাঙা খাটুনি ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু এই পুঁজিবাদী ব্যবস্থা কি চিরকাল নির্বিঘ্নে চলতে পারে? না, পারে না। কারণ এর ভেতরেই লুকিয়ে আছে এর ধ্বংসের বীজ। পুঁজিপতিরা নিজেদের মধ্যে প্রতিযোগিতার চক্করে পড়ে কেবল মুনাফা বাড়াতে চায় আর শ্রমিকের মজুরি কমাতে চায়। তাতে ফল কি হয়? বাজারে মালের পাহাড় জমে যায়, কিন্তু শ্রমিক শ্রেণী, যারা সমাজের বৃহত্তর অংশ, তাদের সেই সমস্ত মাল কিনবার ক্ষমতা কমে যায়। ফলে স্বাভাবিকভাবেই একদিকে উৎপাদনের বিস্তার এবং অন্যদিকে বাজারের সংকোচনের মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্বের বা বিরোধের সৃষ্টি হয়। আর একেই বলা হয় অতি উৎপাদনের সংকট বা ক্রাইসিস অফ ওভার প্রোডাকশন। অসংখ্য পুঁজিপতি দেউলিয়া হয়ে যায়, লক্ষ লক্ষ শ্রমিক তাদের কাজ হারায় এবং অনাহারে দিন কাটাতে বাধ্য হয়। দেখা যায় যে একদিকে গুদামে খাবার পচে নষ্ট হচ্ছে, অথচ অন্যদিকে মানুষ না খেতে পেয়ে মরে পড়ে আছে রাস্তার ধারে। সেই সময়কার বুর্জোয়া অর্থনীতিবিদরা প্রচার করতেন যে পুঁজিবাদী ব্যবস্থায় কোনো রকম সংকট আসতে পারে না, কারণ বাজারের কার্যকলাপ নাকি সকল সমস্যার সমাধান করে দেবে। পুঁজিপতিরা যা উৎপাদন করবে তা নিজে থেকেই ঠিক বাজারে বিক্রি হয়ে যাবে। এই সমস্ত ভ্রান্ত প্রচারের মুখোশ খুলে দিয়েছিলেন মার্কস। মার্কসীয় রাজনৈতিক অর্থনীতি আমাদের শেখায় যে এই অযৌক্তিক ব্যবস্থা একদিন বদলাতে বাধ্য। কিন্তু কিভাবে? প্রথমে বুঝতে হবে দ্বন্দ্বটা কোথায়। দ্বন্দ্বটা আসলে উৎপাদনের সামাজিক চরিত্রের সাথে ব্যক্তিগত মালিকানার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের সমাধান একমাত্র করা সম্ভব ব্যক্তিগত মালিকানার ধারণাটা ধ্বংস করে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাকে উৎখাত করে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার মধ্যে। এক না একদিন এই দ্বন্দ্ব যখন চরমে পৌঁছাবে, তখন যে সামাজিক শক্তি এই সমাজতান্ত্রিক বিপ্লবটা সম্পন্ন করবে, সেটা পুঁজিবাদ নিজেই সৃষ্টি করেছে। সর্বহারা শ্রেণীই হলো সেই শক্তি।
একমাত্র সর্বহারা শ্রেণীরই বর্তমানের এই শোষণমূলক ব্যবস্থা ও ব্যক্তিগত মালিকানাকে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো আগ্রহ নেই। একমাত্র এই শ্রেণীরই আগ্রহ আছে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার। তাহলে আজকের এই আলোচনায় আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম পুঁজিবাদী শোষণের মূলে আছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, আর মার্কসের এই তত্ত্ব ছিল ঐতিহাসিক বস্তুবাদের পর তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ তত্ত্ব। আমরা এটাও দেখলাম যে এই শোষণ মুক্তির একমাত্র পথ হল পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে একটা সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলা। কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব? কমেন্টে জানান। আশা করি অর্থনীতিকে এখন আর অতটা কঠিন মনে হবে না। আগামী পর্বে আমরা আলোচনা করব এই সমাজতান্ত্রিক বিপ্লবের ধারণা নিয়ে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর চারপাশের জগৎকে প্রশ্ন করতে থাকুন। নমস্কার।